কোনো ব্যক্তি যদি একটি সম্পত্তির মালিক না হওয়ার ফলেও ভুয়া তথ্য প্রদান করে নিজের নামে ওই নির্দিষ্ট সম্পত্তিটি নামজারি করে ফেলে কিংবা ভুয়া তথ্য বা ইনফরমেশন সাবমিট করে ওই সম্পত্তিটি নিজের নামে নামজারি করার জন্য এসএলএন অফিসে আবেদন করে, তাহলে ওই ব্যক্তির এই যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের কারণে কি কোনো ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করার সুযোগ রয়েছে, কিংবা রাষ্ট্র তাকে ওই কর্মকাণ্ডের জন্য কি ধরনের শাস্তি প্রদান করতে পারেন। তো চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকেই প্রথম হন এবং আমার এই ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। জমির মালিকানা সংক্রান্ত সমস্যা কিন্তু নতুন না। এটি জমির মালিকানা প্রতিষ্ঠিত যেদিন থেকে হয়েছিল সেদিন থেকেই তৈরি হয়েছিল। এখন সম্পত্তির মালিকানা হস্তান্তর করার জন্য কিছু নির্দিষ্ট পন্থা রয়েছে কিংবা পদ্ধতি রয়েছে। প্রথমেই সব থেকে বেশি পরিমাণে মালিকানা হস্তান্তর হয় ওয়ারিশান সূত্র ধরে, এরপরে ক্রয় বিক্রয় সূত্র ধরে, তারপরে কিছু সামান্য পরিমাণে হাবা দলিল, দানপত্র দলিল, ওয়াকফ, এই ধরনের বিষয়গুলোর মাধ্যমেই কিন্তু সম্পত্তি এক হাত থেকে অন্য হাতে হস্তান্তরিত হয়, অর্থাৎ মালিকানা পরিবর্তন হয়। এখন মালিকানা পরিবর্তন করার সময় ওই সকল সম্পত্তি যে প্রক্রিয়ায় মালিকানা হস্তান্তর হয় এই প্রক্রিয়াটার জন্য বৈধতা দিতে একটি দলিল তৈরি করতে হয় এবং পরবর্তীতে ওই সকল সম্পত্তির অনুকূলে জমা খারিজ কিংবা নামজারি করতে হয় যে ব্যক্তি নতুন করে সম্পত্তির মালিকানা পেলেন তাদেরকে। এখন এই যে নামজারি প্রক্রিয়া, এই নামজারি প্রক্রিয়ার কিন্তু কিছু সিস্টেম রয়েছে, অর্থাৎ আপনি একটি সম্পত্তির অনুকূলে হুটহাট করে গিয়েই নামজারি কিন্তু করতে পারবেন না। আপনাকে ওই সকল সম্পত্তির মালিকানা থাকতে হবে এবং মালিকানা পাওয়ার মতো যথেষ্ট পরিমাণে আপনার কাছে ডকুমেন্ট থাকতে হবে, তবেই কিন্তু আপনি নামজারি করে এই সকল সম্পত্তি রাষ্ট্রীয়ভাবে মালিকানা অর্জন করতে পারবেন। এখন অনেক সময় অনেক ব্যক্তি কিন্তু ভুয়া ইনফরমেশন দিয়ে নামজারির জন্য আবেদন করে, আবার অনেক ব্যক্তি কিন্তু এসিলেন্ট অফিসে কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে নিজের নামে নামজারি করে ফেলে এবং অরিজিনাল যে সকল মালিক থাকে সম্পত্তির তাদেরকে নানান ধরনের বিড়ম্বনার মধ্যে ফেলে। এখন নামজারি করার জন্য নির্দিষ্ট যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি হলো আপনি যখন একটি সম্পত্তির মালিক হবেন তখন ওই সকল সম্পত্তির অনুকূলে যে দলিল তৈরি হবে সেই দলিলের যখন আপনি একটি সার্টিফাইড কপি পাবেন, সেই সার্টিফাইড কপি নিয়ে গিয়ে আপনার নির্দিষ্ট একটি ফর্ম থাকে নামজারির আবেদন করার জন্য, সেই নির্দিষ্ট ফর্মে সকল তথ্য আদি আপনার সাবমিট করে তারপরে নামজারির জন্য আবেদন করতে হয় এবং এই নামজারি প্রক্রিয়ার জন্য সরকার নির্দিষ্ট করে 1170 টাকা খরচ যে ব্যাপারটি সেটিকে সংযুক্ত করে দেয়। তারপরে এসিলেন্ট অফিস দেখে যে ব্যক্তি নামজারির জন্য আবেদন করেছেন সেই ব্যক্তি সম্পত্তিতে ভোগ দখলে রয়েছে কিনা, সম্পত্তির যে ডকুমেন্টগুলো তিনি সাবমিট করেছেন সেই ডকুমেন্টগুলো ঠিকঠাক রয়েছে কিনা, কিংবা মালিকানার হস্তান্তরটা ঠিকঠাক মতো হয়েছে কিনা, এই সকল বিষয়ের পরিপ্রেক্ষিতেই কিন্তু নামজারি দেওয়ার যে নির্দেশনা কিংবা আপনার এসিলেন্ট অফিস থেকে নামজারি যে প্রক্রিয়া সেটি কিন্তু সম্পন্ন করা হয়। এখন বেশিরভাগ ক্ষেত্রে কিছু নির্দিষ্ট গল্প কিংবা নির্দিষ্ট ঘটনা ঘটে, যেই ঘটনাগুলোর কারণে অনেকেই কিন্তু ভুয়া তথ্য কিংবা নির্দিষ্ট একটি চিন্তা বাস্তবায়নের ধান্দায় নামজারি করে নেয় কিংবা নামজারির আবেদন করে। এমনও ঘটনা দেখা গেছে, পিতা সম্পত্তি বিক্রয় করে দিয়েছেন একজন ব্যক্তির কাছে, তিনি কোনো একটি কারণে নামজারির আবেদন করার সময় পায় নাই কিংবা সুযোগ পায় নাই। এখন পিতা মৃত্যুবরণ করেছে, দেখা গেল পরবর্তীতে সন্তানেরা রয়েছে, তারা ওই সকল সম্পত্তি পিতা যদি বিক্রি করে না দিতেন তাহলে কিন্তু তারা সম্পত্তিগুলোর অংশ পেতেন। এই যে একটি সুযোগ, এই সুযোগটিকে কাজে লাগিয়ে ওই সকল কিছু সন্তান রয়েছে তারা এসিলেন্ট অফিসে গিয়ে এই যে তথ্যগুলো, অর্থাৎ তার পিতা যে সম্পত্তিটি আরেকজনের কাছে বিক্রয় করে দিয়েছেন এই তথ্যটি গোপন করে ওয়ারিশান সূত্র ধরে তিনি নামজারির জন্য আবেদন করেন এবং অনেক ক্ষেত্রেই কিন্তু নামজারি হয়েও যায়। এই যে ব্যাপারটি, এই ব্যাপারটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং সর্বাধিক প্রকৃত কিন্তু এই ব্যাপারটি ঘটে থাকে। আবার অনেকেই কিন্তু আরো কিছু নির্দিষ্ট ঘটনা ঘটায়, অর্থাৎ কিছু চালাক ব্যক্তি কিংবা অসাধু ব্যক্তি থাকে, তারা একটি সম্পত্তি বিক্রি করার জন্য প্রয়াস করে এবং একজন ক্রেতাকে সম্পত্তি বিক্রয় করে দেয়। এই যে বিক্রয় করে দিলেন তিনি কিন্তু এই বিক্রয় করার আগেই
ওই সকল সম্পত্তি দেখা গেছে কোনো একজন নির্দিষ্ট সন্তানকে কিংবা তার স্ত্রীকে কিংবা স্বামীকে হেবা দলিল তৈরি করে দিয়েছেন। এখন ওই সকল ব্যক্তি যখন হেবা দলিল করলো, তারপরেই হয়তো 2-4 দিন পরেই আরেকজন ব্যক্তির কাছে সম্পত্তিটি বিক্রি করে দিলেন। এখন রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী বলা হচ্ছে যে সকল সম্পত্তি হস্তান্তর করা হয় যদি এমন কোনো ঘটনা ঘটে একসঙ্গে 2 জন ব্যক্তির কাছে সম্পত্তি হস্তান্তর করা হয়েছে, তাহলে এই সমস্যা নিরসন করার জন্য যে ব্যক্তি সম্পত্তির দলিল আগে রেজিস্ট্রেশন করবেন সেই ব্যক্তি ওই সকল সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন। এবং এই যে আগে একজন ব্যক্তিকে হেবা দলিল করে দেয়া হলো, ওই সকল ব্যক্তি ওই হেবা দলিলের ভিত্তি ধরে কিন্তু নামজারিও করে ফেলেন। এবং এই যে নামজারির প্রক্রিয়া, এই নামজারির জন্য কিন্তু যখন শুনানি করা হয় তখন ওই সকল সম্পত্তির আসল যে মালিক তাকে কিন্তু ডাকা হয় এবং তাকে বলা হয় যে এই সকল সম্পত্তির অনুকূলে যেহেতু নামজারি করতে চাওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে আপনাদের কোনো ধরনের মন্তব্য রয়েছে কিনা। তাহলে এই যে ব্যক্তি আসল মালিক যিনি হস্তান্তর করে দিলেন, তিনি যদি ওখানে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি না করার চিন্তা ভাবনা থাকে, তিনি যদি বলেন যে আমার কোনো আপত্তি নেই, তাহলে কিন্তু ওই ব্যক্তির নামে নামজারি হয়ে যায়। এখন এই যে নামজারি প্রক্রিয়াটা যখন সম্পন্ন হয়ে গেল, পরবর্তীতে যে সকল ব্যক্তির কাছে সম্পত্তি হস্তান্তর করা হয়েছে তিনি যখন ওই সকল সম্পত্তির অনুকূলে নামজারি করতে গেলেন, দেখলেন কিছুদিন আগেই একজন ব্যক্তির নামে নামজারি করে নেওয়া হয়েছে। এই যে তথ্যগুলোর কারণেই অনেক ব্যক্তি কিন্তু এই সকল সম্পত্তির অনুকূলে নামজারি পান না এবং অনেক ব্যক্তি কিন্তু এই সকল ভুলভাল ইনফরমেশন কিংবা ইচ্ছাকৃতভাবে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার জন্য নিজের নামে নামজারি করে রাখে। এখন এই যে নামজারি প্রক্রিয়া যদি এইভাবে কোনো ব্যক্তি সম্পন্ন করে ফেলে, কোনো ভুল ইনফরমেশন, অসত্য তথ্য, অসত্য কিংবা ভুয়া কাগজপত্র সাবমিট করে, তাহলে নতুন ভূমি আইন অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন এর সেকশন 4 এর স্পষ্টভাবে বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি সম্পত্তি রিলেটেড কোনো ধরনের রাষ্ট্রীয় কর্মকাণ্ডে কিংবা ভূমি সেবা গ্রহণ করতে গিয়ে কোনো ধরনের ভুল তথ্য, অসৎ তথ্য, ভুল কাগজ, ট্যাম্পারিং করা কাগজ, জাল দলিল এই ধরনের কোনো কিছু সাবমিট করে, তাহলে ওই সকল ব্যক্তির ওই সকল কর্মকাণ্ড যদি প্রমাণিত হয় এবং যদি ওই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কিংবা অনিচ্ছাকৃতভাবেও যদি এই ধরনের কর্মকাণ্ড সম্পন্ন করে, তাহলে কিন্তু ওই সকল ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। এবং এই ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন হওয়ার আগে অনেকেই কিন্তু হরহামেশাই এই ধরনের কাজ সম্পন্ন করেছেন এবং এর পিছনের মূল যে চালিকা শক্তি ছিল সেটি হলো এর আগে কখনো এই জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে যদি কোনো ব্যক্তি কোনো ধরনের অসৎ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে, কারো ব্যক্তি সম্পত্তি যদি জবরদখল করে, ভুয়া দলিল তৈরি করে নামজারি করে ফেলে, তাহলে কিন্তু তাদেরকে সরাসরি শাস্তির আওতায় নিয়ে আসা যেত না, শুধু তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসে হয়তো শাসাতহ তারপরে ওই সকল সম্পত্তির অনুকূলে যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করা হতো। কিন্তু এখন যেটি বলা হচ্ছে এই যে সম্পত্তির অনুকূলে যে ধরনের ধোঁকাবাজি, এই ধরনের যদি কোনো ধরনের প্রতারণা কেউ করে, তাহলে ওই সকল ব্যক্তির অধীনে কিন্তু যেভাবে রেগুলার ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে মামলা দায়ের করা যায়, ঠিক সেম প্রক্রিয়ায় কিন্তু তাকে ফৌজদারি কার্যবিধির অধীনেও মামলা করার সুযোগ রয়েছে এবং ওই সকল কর্মকাণ্ডের কারণে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসারও সুযোগ রয়েছে। এবং অধিকাংশ ক্ষেত্রে বলা হচ্ছে যে এই সংক্রান্ত যদি কোনো ঘটনা ঘটে, তাহলে এসিলেন্ট অফিস থেকেই কিন্তু আদালতে গিয়ে মামলা দায়েরের যে প্রক্রিয়া সেটিও সম্পন্ন করা হতে পারে, কিংবা যদি কোনো ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে আরো বড় ধরনের পরিস্থিতি তৈরি হয়, তাহলে থানাতেও কিন্তু অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। তো এই যে ব্যাপারটি কিন্তু এখন গুরুত্ব দিয়ে সরকার সামনে নিয়ে এসেছেন এবং এই সকল কর্মকাণ্ডের কারণে এখন সরকার কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। তো আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে আমি যে মেসেজটি দেওয়ার চেষ্টা করেছি, আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। আর একটি বিষয় সেটি হলো এই যে আদালতে যদি কোনোভাবে এই সংক্রান্ত বিষয় যায়, অর্থাৎ আপনার এই যে রেকর্ড সংশোধন, জমি জমা সংক্রান্ত কোনো বিষয়ে যদি মামলা করতে চান, তাহলে কিন্তু কিছু ডকুমেন্ট স্পেসিফিক ভাবে বলে দেওয়া হয়েছে যে এই ডকুমেন্টগুলো ছাড়া যদি কোনো ব্যক্তি আদালতে মোকদ্দমা দায়ের করে, তার মোকদ্দমা কিন্তু খারিজ হয়ে যাওয়ার সুযোগ রয়েছে। তো এই যে কাগজপত্র, এই ছোট ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব না, এই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আর এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার আগ্রহ থাকে, তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব।
আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনার মধ্যে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।